আপনি যদি একজন পরীক্ষার্থী হন বা আপনার পরিবারের কেউ এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে অনুরোধ করব ভিডিওটি ১ সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। এই ভিডিওতে আমি দেখাবো ফাঁস চক্র কিভাবে কাজ করে, প্রশ্ন ফাঁস হলে আপনার প্রথম পদক্ষেপ কী হওয়া উচিত এবং সবচেয়ে জরুরি, এই চক্রকে ভাঙতে আমরা কিভাবে পুলিশ এবং প্রশাসনের হাত শক্ত করব। প্রশ্নপত্র ফাঁসের বিভিন্ন পর্যায় ও পদ্ধতি। এখানে আমি দেখাবো মোট ৬টি পয়েন্ট। 1. প্রশ্ন তৈরি ও পর্যালোচনা। 2. ছাপাখানা। 3. পরিবহন। 4. জেলা ট্রেজারি। 5. পরীক্ষা কেন্দ্র পরীক্ষা শুরুর আগে। 6. পরীক্ষা কেন্দ্র পরীক্ষা চলাকালীন। প্রথম পয়েন্ট, প্রশ্নপত্র তৈরি ও মডারেশনের পর্যায়। কিভাবে প্রশ্ন ফাঁস হতে পারে? যারা প্রশ্ন তৈরি করে বা মডারেশন বা পর্যালোচনার দায়িত্বে থাকেন, সাধারণত অভিজ্ঞ অধ্যাপক বা বিশেষজ্ঞরা, তাদের কম্পিউটার, পেন ড্রাইভ বা ব্যক্তিগত প্রিন্ট আউট থেকে প্রশ্ন ফাঁস হতে পারে। কোনো অসৎ ব্যক্তি অর্থের বিনিময়ে বা অন্য কোনো উদ্দেশ্যে প্রশ্ন ফাঁস করে দিতে পারে। এটি সবচেয়ে গোপনীয় পর্যায় এবং এখানে ফাঁস হলে তা ধরা খুব কঠিন। ছাপাখানা বা প্রিন্টিং প্রেস। পয়েন্ট 2, কিভাবে ফাঁস হতে পারে? এটি প্রশ্নপত্র ফাঁসের অন্যতম প্রধান এবং প্রচলিত একটি জায়গা। ছাপাখানার কোনো কর্মচারী বা আধিকারিক একটি অতিরিক্ত কপি লুকিয়ে রাখতে পারে। মোবাইল ফোনে প্রশ্নপত্র ছবি তুলে বাইরে পাঠিয়ে দিতে পারেন। প্রিন্টিংয়ের জন্য ব্যবহৃত ডিজিটাল ফাইল, সফট কপি কোনোভাবে চুরি বা কপি করে নিয়ে যেতে পারে। এখানে একটি সংগঠিত চক্র কাজ করার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। তৃতীয় পয়েন্ট, প্যাকেজিং ও পরিবহন। কিভাবে ফাঁস হতে পারে? ছাপাখানা থেকে প্রশ্নপত্র সিল করা প্যাকেট করে ভিন্ন জেলা ট্রেজারি বা স্টোরেজ হাবে নিয়ে যাওয়া হয়। পরিবহনের দায়িত্বে থাকা গাড়ি চালক বা নিরাপত্তা কর্মীরা অসৎ হলে মাঝপথে গাড়ি থামিয়ে প্যাকেটের সিল ভেঙে প্রশ্নপত্রের ছবি তুলে আবার নকল সিল লাগিয়ে দিতে পারে। এই স্তরে জড়িত চক্ররা প্রায়শই খুব সংগঠিত হয়। পয়েন্ট 4, জেলা ট্রেজারি বা সুরক্ষিত স্টকরুম। কিভাবে ফাঁস হতে পারে? পরীক্ষার আগে প্রশ্নপত্রগুলি জেলা ট্রেজারি বা বোর্ডের নিজস্ব স্টকরুমে অত্যন্ত সুরক্ষিত অবস্থায় রাখা হয়। সেখানে দায়িত্বে থাকা কোনো অসৎ সরকারি আধিকারিক বা নিরাপত্তা কর্মীর ডুপ্লিকেট চাবি ব্যবহার করে বা অন্য কোনো উপায়ে স্টকরুম থেকে প্রশ্নপত্রের প্যাকেট বের করে ফাঁস করতে পারেন। পয়েন্ট 5, পরীক্ষা কেন্দ্র সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা, কারণ এখানে অনেক মানুষের সংস্পর্শ থাকে এবং পরিকাঠামো দুর্বল হতে পারে। এখানে দুটি উপায়ে ফাঁস হতে পারে। পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বা অন্য কর্মীরা ট্রেজারি থেকে প্রশ্নপত্র গ্রহণ করার পর এবং পরীক্ষার্থীদের হাতে দেওয়ার আগের সময়ে কোনো একটা প্যাকেট গোপনে খুলে ফেলতে পারেন। সেই সময়ে মধ্যে ছবি তুলে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মতো মাধ্যমে বাইরে পাঠিয়ে দেওয়া হয় এবং বাইরে থেকে সমাধানে করে উত্তর প্রার্থীদের কাছে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পরীক্ষা চলাকালীন কোনো অসৎ পরীক্ষার্থী ক্ষুদ্র ক্যামেরা, যেমন বোতাম ক্যামেরা বা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠিয়ে দিতে পারে। পরীক্ষার প্রদর্শক বা ইনভিজিলেটর নিজে এই কাজের সঙ্গে যুক্ত হতে পারে। তিনি কোনো পরীক্ষার্থীদের থেকে প্রশ্নপত্র নিয়ে বা নিজে ছবি তুলে বাইরে ফাঁস করে দিতে পারেন। সাধারণত পরীক্ষা শুরু হওয়ার কিছু মিনিটের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে, যাতে বাইরের চক্র সমাধান করার জন্য যথেষ্ট সময় পেয়ে যায়। পয়েন্ট 6, ডিজিটাল বা সাইবার মাধ্যম। কিভাবে ফাঁস হতে পারে? যদি প্রশ্নপত্র তৈরি বা আদান প্রদানের কোনো পর্যায়ে ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হয়, তবে ডিজিটাল সিস্টেম হ্যাক করে প্রশ্ন ফাঁস হতে পারে, যদিও এটি তুলনামূলকভাবে কম ঘটে। বর্তমানে মূল ঝুঁকি হলো ওপরে যে কোনো একটি পর্যায় থেকে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর তা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মতো এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপের মাধ্যমে দ্রুত ছড়িয়ে দেওয়া হয়। সংক্ষেপে, প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে পরীক্ষার্থীদের হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপই ঝুঁকিপূর্ণ। তবে সাম্প্রতিক ঘটনাগুলির পর্যালোচনা করে দেখা যায় প্রিন্টিং প্রেস, পরিবহন এবং পরীক্ষা কেন্দ্র, এই তিনটি জায়গা থেকেই ফাঁস হওয়ার আশঙ্কা সবথেকে বেশি থাকে। নেক্সট, দালালের কার্যপ্রণালী চার্ট। পয়েন্ট 1, নেটওয়ার্ক তৈরি এবং গ্রাহক খোঁজা। পয়েন্ট 2, মূল উৎসের সঙ্গে যোগাযোগ ও চুক্তি। পয়েন্ট 3, আর্থিক লেনদেন, ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন। পয়েন্ট 4, উত্তর এবং প্রশ্ন বিতরণ, ডিস্ট্রিবিউশন। পয়েন্ট 5, কাজ শেষে গা ঢাকা দেওয়া। নেটওয়ার্ক তৈরি এবং গ্রাহক খোঁজা। বিভিন্ন কোচিং সেন্টার, ছাত্রাবাস এবং স্থানীয় পরিচিতদের মাধ্যমে সম্ভাব্য গ্রাহক, টাকা দিতে ইচ্ছুক প্রার্থীদের খুঁজে বের করা।
টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ বা গোপনে ফেসবুক গ্রুপের মাধ্যমে কাজ নিশ্চিত বা প্রশ্ন পাওয়া যাবে বলে নিশ্চিত করা। সেকেন্ড, মূল উৎসর সঙ্গে যোগাযোগ ও চুক্তি। নিয়োগ প্রক্রিয়া ভেতর থাকা তাদের সোর্স, যেমন ছাপাখানা কর্মী, বোর্ডের আধিকারিক, পরিবহনের নিরাপত্তা কর্মীর সাথে যোগাযোগ স্থাপন করা, কত টাকার বিনিময় এবং কখন কিভাবে প্রশ্নপত্র হাতে পাওয়া যায় সেই চুক্তি চূড়ান্ত করা। পয়েন্ট 3, আর্থিক লেনদেন। আগ্রহী প্রার্থীদের থেকে মোটা অঙ্কের, সাধারণত লক্ষ লক্ষ টাকা অ্যাডভান্স বা অগ্রিম নেওয়া। ধরা পড়ার ঝুঁকি এড়াতে নগদ টাকা এবং বিভিন্ন বেনামি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করা। বাকি টাকা কাজ সফল হওয়ার পর নেওয়ার চুক্তি থাকে। প্রশ্ন ও উত্তর বিতরণ পদ্ধতি 1, আগের রাতে। পরীক্ষার আগের দিন রাতে বা ভোরে বাছাই করা পরীক্ষার্থীদের কোনো একটি গোপন জায়গায়, বাড়ি, হোটেল বা গেস্ট হাউসে একত্রিত করা হয়, যেখানে তাদের আসল প্রশ্নপত্র এবং তার সমাধান দেওয়া হয় এবং কয়েক ঘন্টার মধ্যে সেগুলিকে মুখস্থ করিয়ে দেওয়া হয়। মোবাইল ফোন জমা রেখে দেওয়া হয় যাতে খবর বাইরে না যায়। পদ্ধতি 2, পরীক্ষা চলাকালীন। যদি পরীক্ষা চলাকালীন প্রশ্ন ফাঁস হয় তবে এটিকে সংভার গ্যাং সেই প্রশ্নের উত্তর তৈরি করে এবং পরীক্ষার্থীদের কাছে থাকা ক্ষুদ্র ডিভাইসের মাধ্যমে উত্তর পাঠিয়ে দেওয়া হয়। কাজের শেষে গা ঢাকা দেওয়া। পরীক্ষা শেষ হওয়ার পর বাকি টাকা সংগ্রহ করে নেওয়া। এরপর ব্যবহৃত সিম কার্ড, মোবাইল ফোন নষ্ট করে দেওয়া এবং কিছুদিনের জন্য আত্মগোপন করা যাতে তাদের কোনো খোঁজ না পাওয়া যায়। মূল কথা, দালাল নিজে প্রশ্ন ফাঁস করে না, সে হলো একজন মধ্যস্থভাগী বা মিডলম্যান। তার আসল ক্ষমতা হলো নিয়োগ প্রক্রিয়ার ভেতরে থাকা দুর্নীতিগ্রস্ত সোর্সের সাথে তার যোগাযোগ। আইন প্রণয়নকারীর সংস্থার লক্ষ্য থাকে এই দালালদের ধরে তাদের মাধ্যমে মূল উৎস পর্যন্ত পৌঁছানো, কারণ উৎসকে ধ্বংস করতে না পারলে শুধু দালালদের ধরে এই চক্রকে স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব নয়। সমাধান 1, প্রশ্নপত্র তৈরি এবং মডারেশন পর্যায়ের জন্য সমাধান। ছাপাখানা বা প্রিন্টিং প্রেসের জন্য সমাধান। পরিবহন পর্যায়ের জন্য সমাধান। প্রশ্নপত্র তৈরি এবং মডারেশন পর্যায়ের জন্য সমাধান। এই পর্যায়ে ফাঁস রুখতে আস্থা এবং গোপনীয়তাই মূল বিষয়। সুরক্ষিত আইসোলেটেড জোন। যারা প্রশ্ন তৈরি করে এবং পর্যালোচনার কাজ করেন তাদের একটি নির্দিষ্ট সময়ের জন্য বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি সুরক্ষিত জায়গায় থাকতে হবে, যেখানে কোনো ব্যক্তি ল্যাপটপ, মোবাইল ফোন বা ইন্টারনেট সংযোগ থাকবে না। সমস্ত কাজ বোর্ডের নিজস্ব সুরক্ষিত কম্পিউটার করতে হবে। দায়িত্বের বিভাজন। কোনো একজন ব্যক্তির কাছ থেকে সম্পূর্ণ প্রশ্নপত্র না থাকে নিজস্ব বিষয়ের বিশেষজ্ঞরা শুধুমাত্র নিজেদের অংশের জন্য প্রশ্ন তৈরি করবেন। এরপর অত্যন্ত বিশ্বস্ত এবং উচ্চপদস্থ 2 থেকে 3 আধিকারিক একটি ছোট্ট টিম সেগুলিকে একত্রিত করে চূড়ান্ত রূপ নেবে। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তিকে একটি নির্দিষ্ট কঠোর আইনি চুক্তিতে স্বাক্ষর করতে হবে। চুক্তি ভঙ্গ করলে বড় অঙ্কের আর্থিক জরিমানা এবং ফৌজদারি মামলার বিধান থাকবে। ছাপাখানা বা প্রিন্টিং স্পেসের জন্য সমাধান। এটি সবচেয়ে সংবেদনশীল জায়গা মধ্যে একটি, তাই এখানে কঠোরতম ব্যবস্থা প্রয়োজন। উচ্চ নিরাপত্তাযুক্ত স্পেস নির্বাচন। যে কোনো ছাপাখানায় এই কাজ করতে দেওয়া যাবে না। শুধুমাত্র সরকারি বা সরকারি কর্তৃক অনুমোদিত উচ্চ নিরাপত্তাযুক্ত প্রেসে প্রশ্নপত্র ছাপাতে হবে, যেখানে 24 ঘন্টায় সিসিটিভির নজরদারি এবং কঠোর প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে। কর্মীদের লক ইন পিরিয়ড। প্রশ্নপত্র ছাপানো থেকে শুরু করে প্যাকেজিং শেষ না হওয়া পর্যন্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সমস্ত কর্মচারীকে ছাপাখানার ভেতরে একটি নির্দিষ্ট কোয়ারেন্টাইন বা লক ইন জোনে থাকতে হবে। এই সময়ে তারা বাইরের কারো সাথে যোগাযোগ করতে পারবে না। সম্পূর্ণ নজরদারি। পুরো ছাপাখানার প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত সিসিটিভি ক্যামেরার মধ্যে রেকর্ড করতে হবে এবং বোর্ডের কন্ট্রোল রুম থেকে লাইভ ইন মনিটরিং ব্যবস্থা রাখতে হবে। বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোল। ছাপাখানার সংবেদনশীল এলাকাগুলিতে শুধুমাত্র অনুমোদিত কর্মীদের প্রবেশের জন্য বায়োমেট্রিক ব্যবস্থা চালু করতে হবে। পরিবহন পর্যায়ের জন্য সমাধান। পরিবহনের সময় ঝুঁকি কমাতে প্রযুক্তি এবং মানব সম্পদের সঠিক মিশ্রণ প্রয়োজন। জিপিএস ট্র্যাকিংযুক্ত সুরক্ষিত যান। প্রশ্নপত্র নিয়ে যাওয়ার জন্য যে গাড়ি ব্যবহার করা হবে তাতে অবশ্যই জিপিএস ট্র্যাকিং সিস্টেম থাকতে হবে। বোর্ডের কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে গাড়িটির রিয়েল টাইম অবস্থা পর্যবেক্ষণ করতে হবে। কোনো অনুমোদিত জায়গায় গাড়ি দাঁড়ালে বা নির্ধারিত রুট থেকে সরে গেলে তৎক্ষণাৎ সতর্কবার্তা অ্যালার্ট পাঠাতে হবে। ডাবল লক ইন ট্র্যাক। প্রশ্নপত্রগুলিকে স্টিলের ট্র্যাঙ্কের ডাবল লক ব্যবস্থায় রাখতে হবে। এর একটি চাবি থাকবে পুলিশের এক্সার্ট টিমের কাছে এবং অন্য সশস্ত্র পুলিশের এক্সার্ট। পুরো যাত্রাপথে গাড়ির সাথে সশস্ত্র পুলিশের একটি এক্সার্ট টিম থাকা বাধ্যতামূলক। জেলা ট্রেজারি বা স্ট্রং রুমের জন্য সমাধান। স্থানীয় স্তরে ফাঁস রুখতে এই জায়গায় নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
ত্রিস্তরীয় লক সিস্টেম। স্ট্রং রুমের তালা খোলার জন্য 3টি ভিন্ন চাবি থাকতে হবে। এই চাবিগুলি থাকবে 3জন ভিন্ন উচ্চপদস্থ আধিকারিকের কাছে, যেমন জেলা শাসকের প্রতিনিধি, পুলিশ সুপারের প্রতিনিধি এবং বোর্ডের প্রতিনিধি। 3জনকে একসঙ্গে উপস্থিত থেকে স্ট্রং রুমে খুলতে হবে। 24 ঘন্টা সিসিটিভির নজরদারি থাকতে হবে। অডিট এবং লগবুক, কখন কারা কী কারণে স্ট্রং রুমে প্রবেশ করেছে তার একটি বিস্তারিত লগবুক কঠোরভাবে বজায় রাখার নিয়মিত সিনিয়র অফিসারদের দ্বারা এই ব্যবস্থার অডিট করাতে হবে। পরীক্ষা কেন্দ্রের জন্য সমাধান। এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ এখানে অনেক বেশি লোক জড়িত থাকে। এই কারণে পদ্ধতিগত কঠোরতা প্রয়োজন। পরীক্ষা শুরুর আগে সরাসরি পরীক্ষা কক্ষে প্যাকেট খোলা, এটি সবচেয়ে কার্যকরী পদক্ষেপ। প্রশ্নপত্রের মূল বান্ডেলটি কেন্দ্র সুপারের ঘরে খোলার পর প্রতিটি পরীক্ষা কক্ষের জন্য নির্ধারিত ছোট প্যাকেটগুলি সংশ্লিষ্ট পরীক্ষা কক্ষের ভেতরে প্রদর্শকদের এবং অন্তত 2জন পরীক্ষার্থীদের সামনে খুলতে হবে। খোলা প্যাকেটের উপর সাক্ষী হিসেবে পরীক্ষার্থীদের সই নিতে হবে। এর ফলে পরীক্ষা শুরুর ঠিক আগের মুহূর্তে ফাঁস হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য হয়ে যায়। জাস্ট ইন টাইম ডেলিভারি। পরীক্ষার দিন সকালে পরীক্ষা শুরুর মাত্র 1 থেকে 2 ঘন্টা আগে ট্রেজারি কেন্দ্র থেকে প্রশ্নপত্র পৌঁছানোর ব্যবস্থা করতে হবে, যাতে প্রশ্নপত্র কেন্দ্রের দীর্ঘক্ষণ রাখার ঝুঁকি না থাকে। পরীক্ষা চলাকালীনের জন্য কঠোর চেকিং এবং টেকিং। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে মেটাল ডিটেক্টর দিয়ে প্রত্যেক পরীক্ষার্থীদের পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করতে হবে, যাতে কোনো ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ নিয়ে কেউ প্রবেশ করতে না পারে। শক্তিশালী জ্যামার। সমস্ত পরীক্ষা কেন্দ্রে উচ্চ ক্ষমতা সম্পন্ন মোবাইল নেটওয়ার্ক জ্যামার লাগানো বাধ্যতামূলক। জ্যামারগুলি যাতে ঠিকমতো কাজ করে তা নিশ্চিত করতে হবে এবং এর জন্য পাওয়ার ব্যাকআপ জেনারেটর রাখতে হবে। সক্রিয় ফ্লাইং স্কোয়াড। বোর্ডের নিজস্ব কর্মকর্তাদের নিয়ে ভ্রাম্যমাণ পর্যবেক্ষণ দল গঠন করতে হবে, যারা কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বিভিন্ন কক্ষে আকস্মিক প্রদর্শনে যাবে। এর ফলে পরিদর্শক এবং পরীক্ষার্থীদের মধ্যে কোনো অসাধু বোঝাপড়া থাকলে তা প্রতিরোধ করা সম্ভব হবে। সমাধান 2। পরীক্ষা হওয়ার পর যদি কোর্ট কেস হয়, নিয়োগকারী বোর্ডের করণীয়। সৎ ও যোগ্য প্রার্থীদের করণীয়। নিয়োগকারী বোর্ডের করণীয়। বোর্ডের ভূমিকা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের আইনি এবং প্রশাসনিক দুইভাবে প্রস্তুত থাকতে হবে। ক্যাভিয়েট দাখিল করা, এটি সবচেয়ে জরুরি এবং প্রথম পদক্ষেপ। নিয়োগ প্রক্রিয়ার ফলাফল প্রকাশের আগেই বা কোনো গুরুত্বপূর্ণ ধাপের আগে বোর্ডকে কলকাতা হাইকোর্টের একটি ক্যাভিয়েট দাখিল করে রাখতে হবে। ক্যাভিয়েটের সুবিধা হলো, যদি কোনো ব্যক্তি একটি নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে স্থগিতাদেশ চায়, তাহলে আদালত বোর্ডের আইনজীবীর বক্তব্য না শুনে একতরফা কোনো স্থগিতাদেশ দেবে না, অর্থাৎ বোর্ড নিজের সপক্ষে যুক্তি দেখার সুযোগ পাবে, যা একটি আকস্মিক স্থগিতাদেশ আটকানোর জন্য প্রত্যক্ষ কার্যকরী। নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা, এটি সেরা প্রতিরোধ ব্যবস্থা। যদি পুরো নিয়োগ প্রক্রিয়া, বিজ্ঞপ্তি থেকে শুরু করে ওএমআর শিট প্রকাশ, মডেল উত্তরপত্র, প্রতিটি ফলাফলের এবং মেধা তালিকা সম্পূর্ণ স্বচ্ছ এবং নিয়ম মেনে করা হয়, তাহলে ভিত্তিহীন মামলার কোনো আইন ভিত্তি থাকে না। স্বচ্ছতা থাকলে মামলা আদালতের টোপে টেকে না। শক্তিশালী আইনি টিম গঠন। বোর্ডকে একটি দক্ষ এবং অভিজ্ঞ আইনজীবীর টিম সবসময় প্রস্তুত রাখতে হবে, যারা এই ধরনের মামলার মোকাবিলা করতে পারদর্শী। মামলা দায়ের হওয়ার সাথে সাথে তারা দ্রুত আদালতের বোর্ডের পক্ষ থেকে জবাব দাখিল করতে পারে, তার জন্য তাদের তৈরি থাকতে হবে। মামলা খারিজ এবং জরিমানার আবেদন। যদি এটা স্পষ্ট হয় যে মামলাটি শুধুমাত্র প্রক্রিয়াকে বিলম্বিত করার উদ্দেশ্যে করা হয়েছে এবং এর কোনো সার্বরতা নেই, এবং বোর্ডের আইনজীবীদের উচিত মামলাটি শুধু খারিজ করার আবেদন করাই নয়, বরং মামলাকারীকে ভারী অঙ্কের জরিমানা করার জন্য আদালতে জোরালো সওয়াল করা। বেশ কয়েকটি ক্ষেত্রে আদালত এবং হয়রানিমূলক মামলা করার জন্য মামলাকারীকে জরিমানা করেছে। এর ভবিষ্যতে অনেকেই এমন কাজ করা থেকে বিব্রত করবে। সৎ ও যোগ্য প্রার্থীর করণীয়। প্রার্থীরাও এই আইনি লড়াইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মামলার পক্ষভুক্ত হওয়া। যখনই কোনো মামলা দায়ের হয়, তখন মেধা তালিকায় থাকা যোগ্য প্রার্থীরা একত্রিত হয়ে আদালতে নিজেদের পঞ্জীভূত করে আবেদন করতে পারেন। এর সুবিধা হলো, মামলায় আপনার একটি পক্ষ হয়ে যাবেন এবং আপনার আইনজীবী আদালতে বলতে পারবেন যে এই স্থগিতাদেশের ফলে হাজার হাজার প্রার্থীর ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এটি বিচারপতির ওপর একটি ইতিবাচক প্রভাব ফেলবে এবং শুধুমাত্র একজন না,
বা দুজন ব্যক্তির স্বার্থের চেয়ে হাজার হাজার প্রার্থীর স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়। ঐক্যবদ্ধ থাকা এবং গুজবে কান না দেওয়া। প্রায়শই এই ধরনের মামলার পর বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গ্রুপে গুজব ছড়ানো হয় বা প্রার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়। যোগ্য প্রার্থীদের উচিত ঐক্যবদ্ধ থাকা এবং শুধুমাত্র বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট বা নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া খবরের উপর বিশ্বাস রাখা। সঠিক তথ্য দিয়ে জনমত তৈরি করা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা সংবাদ মাধ্যমের সাহায্যে সঠিক তথ্য তুলে ধরে জনমত তৈরি করা যেতে পারে। কিভাবে কিছু স্বার্থ সেই মানুষ হাজার হাজার তরুণের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে তা তুলে ধরলে একটি সামাজিক চাপ তৈরি হয়। কেউ আদালতে মামলা করতেই পারে, সেটা তার আইনি অধিকার, কিন্তু সেই মামলা যদি ইচ্ছাকৃত বা ভিত্তিহীন হয় তবে তাকে প্রতিরোধ করার আইনি রাস্তা আছে। বোর্ডের পক্ষ থেকে ক্যাভিয়েট দাখিল করা এবং স্বচ্ছতা বজায় রাখা হলো এই ধরনের পরিস্থিতির মোকাবিলার সবচেয়ে শক্তিশালী দুটি হাতিয়ার। এর পাশাপাশি যোগ্য প্রার্থীদের ঐক্যবদ্ধ প্রয়াস পুরো প্রক্রিয়াটিকে সুরক্ষিত করতে বড় ভূমিকা পালন করে। সমাধান 4, পরীক্ষার আগে ক্যান্ডিডেটদের কি কর্তব্য। এটি শেষ ধাপ। পরীক্ষার আগে তোমরা ইমেল পাঠাতে পারো, যে ইমেল আইডিতে শুধুমাত্র একটা দপ্তরে না পাঠিয়ে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ আধিকারিককে তোমরা ইমেল পাঠাবে, যারা কিন্তু আগে পরীক্ষা দেওয়ার জন্য যারা প্রস্তুত হয়ে আছো তাদের জন্য। ইমেলের অনুলিপি প্রাপক দিয়ে দিলাম, দেখে নাও। এবার চলে আসছি একটি জোরালো বিষয় বা সাবজেক্ট লাইন নিয়ে। সাবজেক্টে লেখা আছে অ্যাপিল ফর এনশিওর অলমোস্ট ট্রান্সপারেন্সি অফ সিকিউরিটি ইন দ্য আপকামিং ডব্লিউবি পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট এক্সামিনেশন। সর্বশেষে ইমেলের যে বিষয়বস্তু লিখে পাঠাতে হবে সেটি এখানে আমি দিলাম। যারা মোবাইলে ভালোভাবে ছবিটাকে দেখতে পাওনি, ছোট ছোট লেখা আসছে, তারা মোবাইলটাকে ল্যান্ডস্কেপ মোডে করে নাও এবং ভিডিওটাকে পজ করো। তোমরা কিন্তু এই লেখাটা দেখতে পাবে এবং পুরো লেখাতে কি লেখা আছে তোমরা ভালোভাবে পড়ে নাও। আমি আর ভিডিওটা লম্বা করছি না। আজকের জন্য এই ভিডিওটা এতটাই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।